গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। সবাইকে স্বাগত জানাচ্ছি ভৌতিক কথার পঞ্চম এপিসোডে, এবং আজকের এপিসোডে রয়েছে একটি চমচমাট ভৌতিক ঘটনা। কিন্তু তার আগে আপনি যদি আমাদের কাছে কোনো সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে চান, তাহলে মেল করুন ভৌতিককথা@gmail.com অথবা ফেসবুক পেজের ইনবক্সে লিখে পাঠিয়ে দিন আপনার ঘটনা। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন ফাতেমা বেগম। ঠিক যেমন করে লিখে পাঠিয়েছেন ঠিক তেমন করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো ভাইয়া, আমার নাম ফাতেমা বেগম। আজকে যে ঘটনাটি লিখছি সেটি আমার এবং আমার পরিবারের সাথে ঘটা একটি রহস্যজনক ঘটনা। ঘটনাটি ঘটে 2017 সালে। তখন আমার ছেলের বয়স 5 মাস। আমরা হাজব্যান্ড ওয়াইফ একটা 7 তলা ভবনের চিলেকোঠার একটা ফ্ল্যাট পছন্দ করলাম, আর সেটাই ভাড়া নিলাম। ওখানে 2টা ফ্ল্যাট ছিল, আরেকটা খালি ছিল। কিন্তু আমরা রাস্তার পাশের ফ্ল্যাটে উঠি। আমার বেবি তখন মাত্র বসে আর অল্প হামাগুড়ি কাটে, তাই আমি বাবুকে বেবি ওয়াকারে বসিয়ে ঘরের কাজ করতাম। আমরা যখন ওই বাসায় উঠি তখন একটি অবাক করা বিষয় লক্ষ্য করি, এই যে ওই বিল্ডিংয়ের অধিকাংশ ফ্ল্যাট ছিল খালি। যাক, এবার মূল ঘটনায় আসি। আমি বাবু ছোট হওয়ায় প্রতিদিন মায়ের বাসায় চলে যেতাম। হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় আমাকে নামিয়ে দিয়ে যেত। যাওয়ার সময় প্রতিদিন গ্যাসের চুলা, বাথরুমের পানির ট্যাপ বন্ধ করে দরজা জানলা চেক করে বের হতাম। কিন্তু রাতে যখন ফিরতাম তখন দেখতাম বাথরুমের পানির কল ফুল স্পিডে খোলা, রান্নাঘরে ঢোকাই যেত না গ্যাসের গন্ধে। এগুলো ছিল নিত্যদিনকার কাহিনী। আমার হাজব্যান্ড আমাকে এই নিয়ে প্রচুর বকা দিত, বলতো আমি নাকি কেয়ারলেস, অথচ আমি খুব ভালোভাবে খেয়াল করে সব বন্ধ করে যেতাম। এরপর শুরু হলো অন্য কাহিনী। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের সদর দরজা একদম হাঁ করে খোলা। এটা নিয়েও হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া। রাগ করে আমি ওরে বললাম, এখন থেকে এই কাজগুলো তুমিই করবা, আমি আর ধরবো না। সেদিন রাতে এই মিথ্যাকার কাজগুলো সব বাবুর বাবাই করলো। পরের দিন সকালে একই অবস্থা, গেট পুরোটাই খোলা। অথচ আমার হাজব্যান্ড গেটের ওপরের সিটকেনি নিচের সিটকেনি ভালোভাবে আটকে এরপর লক আটকে ঘুমিয়েছে। তাহলে গেট এইভাবে খুলল কে? এর পরের দিন রাতে আমাদের ড্রয়িং রুমের জানলাটা কেউ খুব জোরে জোরে বাড়ি মারলো। রাত তখন 2টা বাজে। এত জোরে শব্দ হচ্ছিল যে আমরা ভয় পেয়ে যাই। আমার হাজব্যান্ড প্রচণ্ড সাহসী, ও উঠে ছাদে গিয়ে চেক করে এলো যে কেউ ছাদে উঠেছে কিনা। যে দেখে একদম শুনশান, নীরবতা, কেউ নেই। সেদিন থেকে আমাদের ভয় এবং সন্দেহ শুরু হলো। যাগের মধ্যে কিছু ব্যাপার ছিল যেটা বলে রাখা ভালো। আমার বাবু একা থাকলেই চারপাশে কিভাবে যেন তাকাতো। আমাদের ড্রয়িং রুম ছিল ছাদ বরাবর। বাবুকে ওই রুমে নিলেই কাঁদতো আর জানলার দিকে তাকাতো। সেদিন আমরা প্রায় শিওর হলাম বাসায় কোনো সমস্যা আছে, সেটা বলি। ওই দিন সকালে আমার হাজব্যান্ড উঠেই বাজারে চলে গেল। আমাদের 1 মাসের মাছ মাংসের বাজার সবসময় একদিনই করে ফেলে। সেদিনও পুরো 1 মাসের মাছ মাংসের বাজার করে নিয়ে এলো। তো ও বাজার নিয়ে আসার পরে আমি যথারীতি সেগুলো গুছিয়ে ডিপে রাখার জন্য প্যাকেট করতে ব্যস্ত হয়ে গেলাম। বলে রাখি, আমার হাজব্যান্ড ফ্রিল্যান্সার, ওকে অধিকাংশ সময় ল্যাপটপে কাজ করতে হয়। তো ও বেডরুমে কাজ করছিল। আমার হাতে মাছ মাংস লাগায় ও নিজেই ছেলেকে ড্রয়িং রুমে ওয়াকারে বসিয়ে তারপর টিভিতে রাইমস চালিয়ে দিয়েছে, যাতে বাবু কান্না না করে। 3 জনের অবস্থান 3 রুমে, আমি রান্নাঘরে, হাজব্যান্ড বেডরুমে আর ছেলে ছাদের পাশের ড্রয়িং রুমে। আমি কাজ করছিলাম। কিছুক্ষণ পরেই শুনলাম আমার বাচ্চাটা অনেক কাঁদতেছে। রান্নাঘর থেকেই বাবুর বাবাকে ডেকে বললাম, বাবুকে ফিডারের পানি দাও, ওর গলা শুকিয়ে গেছে হয়তো। আমার ডাক শুনে ওর বাবা দৌড়ে এসে ছেলেকে পানি খাওয়াতে গিয়ে দেখে ছেলে ওয়াকারে নেই। একদম বেডের মাঝখানে বসানো আমার বাচ্চা, পুরো চেহারা কাঁচতে কাঁচতে লাল হয়ে গেছে। ও দৌড়ে ছেলেকে বুকে জাপটে ধরে আমার কাছে রান্নাঘরে নিয়ে গেল আর জিজ্ঞেস করলো আমি বাবুকে ওয়াকার থেকে নামিয়েছি কিনা। আমি বললাম, না, আমার হাতে তো মাছ, আমি ওকে নামাবো কেন? তখন আমার হাজব্যান্ড বলল, তাহলে বাবুকে বিছানায় কে নিয়ে এলো? আমি তো ওরে ওয়াকারে বসিয়ে রেখেছিলাম। এখানে একটা কথা বলে রাখি যে আমার বাচ্চা ওয়াকার থেকে কোনোভাবেই নামতে পারবে না, কারণ ও খুবই ছোট আর বেডের মাঝখানে ওর যাওয়া কখনোই সম্ভব না। ভয়ে আমাদের দুজনেরই হাত পা কাঁপাকাঁপি শুরু করলো। তখন খেয়াল করলাম আমার বাবু চারদিকে অনেক ভয়াতুর চোখে তাকাচ্ছে আর আমার বুকে লেপ্টে রয়েছে। আয়াতুল কুরসি পড়ে ছেলেকে ফু দিলাম, চারপাশে ফু দিলাম। ভয়ে তো আমি কান্নাকাটি শুরু করেছি। তখন আমাদের ঘরে অস্বাভাবিক রকম গরম লাগছিল। আমার হাজব্যান্ড তখন আমায় বলল,
আমি এখন শিওর ঘরে কোনো সমস্যা আছে। তুমি বাবুকে নিয়ে এখনই মায়ের বাসায় চলে যাও, ব্যাগ গোছাও, আর এক মুহূর্ত এইখানে বাবুকে রাখা ঠিক না। আমি কোনো রকমে কাপড় চোপড় গুছিয়ে বাচ্চা নিয়ে মায়ের বাসায় চলে এলাম। মায়ের বাসায় এসে সব ঘটনা মাকে খুলে বলি, কিন্তু মা আমাদের কোনো কথাই পাত্তা দিলেন না। উনি বললেন সব নাকি আমাদের মনের ভুল, কিন্তু আমি তো জানি সবটা সত্যি, কারণ আমি ফেস করেছি গত কয়েকদিন ধরে। মায়ের সাথে আর তর্ক না করে চুপ হয়ে গেলাম। মায়ের বাসায় আসছি প্রায় সপ্তাহখানেক হয়ে গেল, আর কতদিন থাকবো এভাবে? আজকে আমার হাজব্যান্ড বাসায় আসলেই এ বিষয় নিয়ে কথা বলতে হবে। সন্ধ্যায় আমার হাজব্যান্ড আসিফ বাসায় এলে আমি ওকে বললাম, আর কতদিন এই বাসায় থাকবো? আসিফ আমায় জানায় আর কয়েকটা দিন থাকো, আমি বাসা খুঁজতেছি, হোপফুলি পেয়ে যাব। আমরা কথা বলার সময় আম্মা পাশ দিয়ে যাচ্ছিলেন। আসিফের কথা শুনে আম্মা দাঁড়িয়ে পড়লেন আর জিজ্ঞেস করলেন, নতুন বাসা কেন খুঁজতে হবে? আসিফ বলল, বাসাটা ভালো না তাই ছেড়ে দেবো। কিন্তু আম্মা এই কথাটা মানতে রাজি না। বললেন, শহরের বাসাগুলোতে এমন কিছু থাকে না, প্রয়োজনে আমি তোমাদের সাথে গিয়ে থাকবো কিছুদিন, দেখি কিছু আছে নাকি বাসা। পরের দিন সকালে আসিফ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আমি এটা সেটা এগিয়ে দিচ্ছি। আসিফ বলল, ওই বাসায় যদি আগের মতো কোনো কিছু দেখো আমাকে কল দিও, আর সাথে সাথে বাসা থেকে বের হয়ে আসো। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। আসিফ চলে গেল। এদিকে আমি আর আম্মা আমাদের বাসার উদ্দেশ্যে বেরোলাম। বাসায় গিয়ে দেখি বাসার অবস্থা খুবই ভয়ানক হয়ে আছে। সেদিন আসিফ যে বাজার করেছিল মাছ মাংসের, সেই ময়লা ছড়ানো ছিটানো পুরো বাসা। কি একটা বাজে দুর্গন্ধ ছড়িয়ে আছে পুরো বাসাতে। আমার বাবুকে আম্মার কাছে দিয়ে নেমে পড়লাম কাজে। নাকে মুখে ওড়না গুছিয়ে পরিষ্কার করছি আর ভাবছি, আমার যতদূর মনে পড়ে আমি তো ময়লাগুলো ঝুড়িতে রেখে গিয়েছিলাম। পুরো বাসায় মাখালো কে? আর রান্নাঘরে একটা মুরগির মাথা, হাড়, চামড়া পড়ে আছে, রক্ত শুকিয়ে ফ্লোরে লেগে আছে। এগুলো দেখে আমি একটু চিন্তায় পড়ে গেলাম, কারণ বাসার দরজা জানলা সব বন্ধ ছিল। বাহির থেকেও এসব আসার কথা না। আমি এইগুলো আম্মাকে দেখালাম, না জানি কোনো লাভ হবে না, আম্মা বিশ্বাস করবে না। আর যেহেতু এই বাসায় চলে এসেছি, আম্মাও আছে সাথে, কয়েকদিন থেকে দেখি কি হয়। আমি পুরো বাসা পরিষ্কার করে রান্না বসিয়ে দিলাম। আমার ছেলে আম্মার সাথে খেলা করছে, ওর জন্য খাবার রেডি করে আম্মাকে দিলাম বাবুকে খাইয়ে দেওয়ার জন্য। গোসলও করিয়ে দিতে বললাম। এই ফাঁকে আমি রান্নাটা শেষ করলাম। আমি আবার রান্নায় ব্যস্ত হয়ে গেলাম। আম্মা এসেছে বাসায়, তাই একটু বেশি আইটেম রান্না করলাম। সব রান্না টান্না শেষ করে আমি গোসলে চলে গেলাম। গোসল অর্ধেক হবার পর কেমন জানি মনে হতে থাকে, কেউ যেন আমায় দেখছে, আমার শরীরটাকে দেখছে। আমি আশেপাশে একবার চোখ বুলিয়ে নিলাম, না কিছুই নেই। এটা কি আমার মনের ভুল? না না, এটা মোটেই আমার মনের ভুল না। এর আগেও তো আমি গোসল করেছি, কখনো তো আমার এমন মনে হয়নি। আজকে কেন আমার এমন মনে হচ্ছে? সাথে সাথে উপরের ছোট জানলাটা দিয়ে একটা দমকা বাতাস এসে আমার গায়ে লাগে। আমার শরীরটা একটু নাড়া দিয়ে ওঠে। আমি আর এক মুহূর্ত দেরি না করে কাপড় পাল্টে বেরিয়ে এলাম। রুমে যেয়ে দেখি বাবু ঘুমিয়ে আছে। আমি আম্মাকে ডেকে গোসলে পাঠিয়ে দিলাম। আমি টেবিলে খাবার রেডি করতে করতে ভাবছি, একটু আগে আমি যেটা ফিল করেছি, আম্মাও কি এমন কিছু পেশ করবে? আমি খাবার রেডি করার সময় সব আইটেম থেকেই আসিফের জন্য একটু করে আলাদা করে রেখে দিলাম। এদিকে আম্মা গোসল করে বের হলে আম্মাকে জিজ্ঞেস করলাম, সব কিছু ঠিক আছে? আম্মা বললেন, হ্যাঁ, বাবু এখনও ঘুমাচ্ছে। আমি আর আম্মা এই সুযোগে খেয়ে নিই। খেতে বসেছি মাত্র, তখনই বাবুর কান্নার আওয়াজ শুনে আমি দৌড়ে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখে আমি ভয়ে কেঁপে উঠলাম। বাবু ফ্লোরে বসে আছে আর চিৎকার দিয়ে কান্না করছে। আমি ওর মাথা আর পুরো শরীরে দেখতে থাকি কোথাও আঘাত পেয়েছে কিনা, কিন্তু না, শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কিন্তু বাবু খাট থেকে চিনে পড়লো কিভাবে? ওকে তো সবসময় খাটের মাঝখানেতে শোয়াই। কি হচ্ছে এসব? মায়ের ওপর অনেক রাগ হতে লাগলো। আমি আসতেই চাইনি এই বাসায়, ওনার জন্য আসতে হয়েছে। ছেলেটার কি হলো, কান্নাই থামছে না তো। কত কষ্ট করছি তাও কেঁদে যাচ্ছে, মনে হচ্ছে গলা দিয়ে যেন রক্ত বের হবে। আমি দুয়াদুরুদ পরে বাবুর গায়ে ফুঁ দিয়ে দিচ্ছি। হাঁটতে হাঁটতে সামনের ছাদে নিয়ে গেলাম। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর দেখি আস্তে আস্তে কান্নাটা কমেছে। আম্মাকে বললাম যে বাবুকে তো খাটের মাঝখানে শুয়েছিলাম, ফ্লোরে পড়ে গেল কিভাবে? আম্মা বলল, হামাগুড়ি দিয়ে হয়তো পড়ে গেছে, পড়ে যে ব্যথা পেয়েছে তাই কান্না করছে, খুঁজে দেখ। আমি বললাম, ব্যথা পাওয়ার কোনো চিহ্ন নেই দেখছি। আসিফ সন্ধ্যায় অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে এলে আমি চা করে দিলাম। বাবুকে নিয়ে খেলা করছে দুজনে।
আসিফ বাবুকে পেয়ে অনেক খুশি মনে হয়, যেন নতুন জীবন পেয়েছে। যতক্ষণ বাসায় থাকে সবটুকু সময় বাবুর জন্য। আমার অবশ্য খারাপ লাগে না, বরং অনেক বেশি ভালো লাগে। আল্লাহ পাকের কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করি। আমার সুখের সংসারে যেন কারোর নজর না লাগে। আল্লাহ তুমি দেখো। রাত প্রায় 9:30। আসিফ আমাকে বলল, খাবার দাও, ক্ষুধা লেগেছে। আমিও টেবিলে খাবার রেডি করছি। বাটিতে যে মুরগির তরকারিটা আলাদা করে রেখেছিলাম, সেই তরকারিটা গরম করব। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, সেই বাটিটা খালি, একটুও তরকারি নেই। আমি মনের ভুল ভেবে ফ্রিজ খুলেও খুঁজে দেখলাম, সেখানেও নেই। আমি মাকে জিজ্ঞেস করলাম, দেখেছো কিনা? আম্মাও নাকি কিছুই দেখেনি। তাহলে তরকারিটা কে খেলো? বাটিতে তো ঢাকনা দেয়া ছিল। এরপর রাত্রে সবাই খাবার খাচ্ছে, আমি বাবুকে নিয়ে বসে আছি। দুপুরে খাবার খাওয়ার সময় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, তাই বাবুকে রেখে আমি খেতে বসলাম না। কিছুক্ষণ পরে আম্মার খাওয়া হলে বাবুকে আম্মার কাছে দিয়ে আমি খেতে বসলাম, আর ভাবছিলাম, সত্যি কি এই বাসায় কিছু আছে, নাকি সবটাই আমার মনের ভুল? কিন্তু তরকারিটা তো আমি নিজের হাতে রেখেছিলাম, সেটা কোথায় গেল? আম্মার উপর অনেক রাগ হচ্ছে। ওনার জন্যই এই বাসায় ফিরে আসা। কেন জানি না, খাবার মুখে দিয়ে চিবাতে থাকি, গলা দিয়ে নামছে না। আসিফকে কি সবটা জানানো প্রয়োজন আছে, নাকি জানাবো না? আসলে আসিফের তো এখানে কোনো দোষ নেই, দোষ তো আমার মায়ের। জানাতে হলে আমার মাকে জানাতে হবে এবং বিশ্বাস করাতে হবে। না, খাবার খেতে ইচ্ছে করছে না। প্লেটের ভাতগুলি ফেলে দিয়ে সব পরিষ্কার করে ঘুমাতে গেলাম। যেয়ে দেখি বাবুকে আম্মা ঘুম পাড়িয়ে রুমে দিয়ে গেছে। আসিফও শুয়ে পড়েছে। আমি ভাবলাম আম্মাকে একটু দেখে আসি শুয়ে পড়ছে কিনা। যে দেখি আমার রুমের লাইট অন করা, আর আম্মা শুয়ে আছে, মনে হলো ঘুমিয়ে গেছে। আমিও লাইটটা অফ করে নিজের রুমে যাচ্ছিলাম। হঠাৎ যা দেখলাম তা দেখে পুরো জ্ঞান হারানোর অবস্থা। আমার আম্মা ওয়াশরুম থেকে বের হচ্ছে। আমি মাকে দেখে পাথরের ন্যায় দাঁড়িয়ে পড়লাম। এ কি, আম্মা এখানে? তাহলে রুমে কে ঘুমিয়ে আছে? আমি কাকে দেখে আসলাম? আমার ভাবনার অবসান ঘটিয়ে আম্মা আমাকে জিজ্ঞেস করে, কিরে সাথী, এখনো এখানে কেন? ঘুমাবি না? কিছু কি লাগবে? আমি বললাম, না, মানে তুমি এখানে, তাহলে রুমে কে? আম্মা বলল, আমি তো এখানেই ওয়াশরুমে, রুমে আবার কে থাকবে? আমি বললাম, আম্মা আমি সত্যি বলছি, রুমে তোমাকেই দেখেছি আমি, তুমি ঘুমিয়েছিলে। আমি রুমের লাইট অফ করে দিয়ে এলাম। আম্মা বললেন, কী সব আবল তাবল বলছিস, রুমে কে থাকবে? আমি বললাম, বিশ্বাস না হলে চলো দেখবে। আমি আম্মার একটা হাত ধরে টেনে রুমে নিয়ে গেলাম। রুমে যেয়ে আমি আর একবার শক খেলাম, বিছানায় কেউ নেই। তার চেয়েও অবাক হলাম রুমের লাইট অন করা। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, আমি রুম থেকে বেরোনোর সময় নিজের হাতে লাইটটা অফ করেছিলাম। তাহলে লাইটটা অন হলো কিভাবে? আমি পুরো রুমে খুঁজে কোথাও কিছু পেলাম না। আমি আম্মাকে অনেক বিশ্বাস করাতে চাইলাম, কিন্তু আম্মা আমাকে বিশ্বাস করছে না। তাই রেগে নিজের রুমে চলে গেলাম। এসে দেখি বাবু উঠে গেছে, খেলা করছে। আমিও বাবুর জন্য দুধ গরম করে ফিডারে ভরে নিয়ে এলাম। এসে দেখি বাবু ঘুমিয়ে গেছে। আমিও ফিডারটা রেখে শুয়ে পড়লাম। একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম তো আর আসছে না। সারাদিন যা হয়েছে, কিন্তু একটু আগে কি হলো, মায়ের রুমে কে ছিল, এইসব ভাবতে ভাবতে আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। কিছু একটা পড়ে ভেঙে যাওয়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিয়ে সময়টা দেখে নিলাম, প্রায় রাত 2:34। ফোনের আলোতে বাবুকে আর আসিফকে দেখে নিলাম, দুজনেই ঘুমিয়ে আছে। আমি ফোনটা রেখে আবার ঘুমানোর চেষ্টা করলাম। কিসের শব্দে ঘুম ভেঙেছে তা আর খুঁজতে গেলাম না, ভাবলাম বিড়াল হতে পারে। চোখটা বন্ধ করে শুয়েছিলাম। হঠাৎ মনে হলো আমার মুখের বরাবর আমার শরীরের ওপরে শূন্যে ভেসে কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি দ্বিধায় পড়ে গেলাম যে চোখটা কি খুলবো নাকি বন্ধ করেই রাখবো। অনেক ভাবার পর ঠিক করলাম যে দেখতেই হবে কি হচ্ছে এইসব, সত্যি কি কেউ আছে নাকি আমার মনের ভুল। তাই চোখটা তাড়াতাড়ি খুলে উপরে তাকিয়ে দেখলাম, না, কেউ নেই। আমি আবার ঘুমানোর চেষ্টা করতে থাকি। তখনই আমার চোখ যায় বারান্দার দরজার দিকে। বারান্দার দরজায় একটা কালো ছায়া। এটা দেখে আমার চোখ আটকে গেল। আমি হ্যাবলার মতো তাকিয়ে আছি ছায়াটার দিকে। ছায়াটা ধীরে ধীরে রুমে প্রবেশ করছে। আমি ভয়ে জমে গেলাম, কথা বলার শক্তিটাও হারিয়ে গেল। ছায়াটা ক্রমশই আমার দিকে এগিয়ে আসছে।
আমি তাও চুপ হয়ে ঘুমের ভান ধরে শুয়ে আছি। ছায়াটাও আমার বাবুর বরাবর এসে হারিয়ে গেল। সাথে সাথে বাবু চিৎকার দিয়ে ওঠে। আমি উঠে রুমের লাইটটা অন করে বাবুকে কোলে নিই। ফিডারটা হাতে নিয়ে খাওয়াতে যাব, তখনই দেখি ফিডারটা খালি। আমি তো ঘুমানোর আগে ফিডারটা ভরে এনেছিলাম, বাবুকে তো খাওয়ানো হয়নি। উফ, আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। বাবুর কান্নায় আসিফের ঘুম ভেঙে যায়। আসিফের কাছে বাবুকে রেখে আমি কিচেনে চলে গেলাম। বাবুর দুধ বানাতে হবে। আসিফকে বললাম, বাবুকে নিয়ে একটু হাঁটাহাঁটি করো। কিচেনে গিয়ে দেখি হলুদ মরিচের গুঁড়ো ছিল যে কৌটোয়, সেগুলি ভেঙে মেঝেতে পড়ে আছে। আমি কিচেনের এমন অবস্থা দেখে অবাক হয়ে গেলাম। ঝাড়ু নিয়ে কাঁচগুলি এক সাইডে রেখে ফিডারটা পানি দিয়ে ফুটিয়ে দুধ গরম করে রুমে চলে এলাম। এসে দেখি বাবু এখনও কান্না করছে। আমার কাজ সেরে আসতে মোটামুটি 25 মিনিট সময় তো লেগেইছে। এখনও আমার বাবুটা কেঁদেই যাচ্ছে। আমি তাকে কোলে নিয়ে ফিডার খাওয়ানোর চেষ্টা করছি। কয়েকবার ফিরিয়ে দিলেও তারপর মুখে নিয়ে একটানে সব দুধ খেয়ে নিল। আমি তো অবাক, ছেলে আমার কখনো এমন করে ফিডার খায় না, আজকেই প্রথম। মনে মনে খুশিও হলাম অনেক। বাচ্চারা খাবার খেলে যে আনন্দ হয়, এর যে খুশির আর কিছুই নেই। আসিফও শুয়ে পড়েছে। আমিও বাবুকে খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। আম্মার ডাকে সকালে ঘুম ভাঙে। আমি উঠে দেখি আম্মা নাস্তা বানিয়ে ফেলেছে। আমি আসিফকে ডেকে তুলি। তখনও বাবুকে আমি ভালো করে খেয়াল করে দেখিনি। আম্মা আমাকে জিজ্ঞেস করলো, হলুদ মরিচ গুঁড়ো এভাবে পড়ে গেল কিভাবে? আমি রাতের কথা বললাম। আম্মা তখনও আমাকে বলে, এটা বিড়ালের কাজ নিশ্চয়ই, দাঁড়া আজকে বিড়াল দেখলেই মেরে ভাগাবো। আমি মাকে আর কিছুই বললাম না। আসিফকে নাস্তা দিয়ে আমি আম্মা একই সঙ্গে নাস্তা করে নিলাম। মাঝে একবার বাবুকে দেখে আসলাম, বাবু এখনও ঘুমাচ্ছে। নাস্তা শেষ করে আসিফ রেডি হয়ে অফিসের জন্য বের হবে। এমন সময় আম্মা বলল, বাসা থেকে আব্বা নাকি কল দিয়েছে, ইমার্জেন্সি তাকে বাসায় যেতে হবে। আসিফ, তুমি আমাকে বাসায় নামিয়ে দিয়ে যাও। সাথী, চিন্তা করিস না, কাজটা শেষ করে তোর আব্বাকে বলবো এই বাসায় আমাকে দিয়ে যেতে। আমি আমার এমন কথায় মোটেও খুশি হতে পারলাম না। আসিফ সামনে থাকায় কিছু বলতেও পারলাম না। 10 মিনিটের ভিতর আম্মা রেডি হয়ে এলো। আসিফ ও আম্মা দুজনেই বের হয়ে গেল। আমি গেট বন্ধ করে আমার রুমে চলে এলাম। রুমটা গোছানোর কাজ শেষ করতেই দেখি বাবু উঠে গেছে। আমি বাবুকে কোলে নিলাম। আদর করার সময় খেয়াল করলাম বাবুর গালে একটুকু জায়গা লাল হয়ে আছে। আমি খুঁটিয়ে দেখছি, না, কিছুই পেলাম না। ভাবলাম কোনো পিঁপড়ে কামড় দিয়েছে হয়তো। বাবুর শরীরটা অনেক গরম লাগছিল। আমি বাবুকে খাইয়ে দোলনায় রেখে কিচেনে যাই রান্না করার জন্য। রান্না করার ফাঁক দিয়ে বাবুকে দেখে যাচ্ছি। রান্না প্রায় শেষ। এমন সময় কলিং বেল বেজে উঠল। আমি যে দরজা খুলে তো অবাক। এ কি তুমি? এ সময় শরীর ঠিক আছে তো? আসিফ আমাকে কোনো কথার উত্তর না দিয়ে সোজা রুমে চলে গেল। আমিও পিছনে পিছনে গেলাম। যে দেখি ওয়াশরুমে গিয়েছে। আমি আর দাঁড়িয়ে না থেকে কিচেনে চলে এলাম। হঠাৎ বাবুর চিৎকার শুনি। আমি আসিফকে ডেকে বাবুকে একটু দেখতে বলি, কিন্তু আসিফের কোনো সাড়া না পেয়ে আমি নিজেই বাবুর কাছে আসি। এসে দেখি দোলনা খালি। ভাবলাম বাবুকে তাহলে আসিফ রুমে নিয়ে গেছে। আমি রুমে যাই। রুমে দেখি আসিফ নেই, বাবুও নেই। আমার তো মাথায় আকাশ ভেঙে পড়েছে। আমি হাই হতাশ করছি। আবারও একবার আমি মেইন গেট থেকে বাসার ছাদ পর্যন্ত পুরো বাসা খুঁজে নিলাম, কোথাও নেই। আমি আসিফকে কল দিয়ে আসিফ কলটা কেটে দেয়। আম্মাকে কল দিই, আম্মাও কল পিক করছে না। কি এক দুশ্চিন্তা! আসিফ আমাকে না জানিয়ে বাবুকে নিয়ে বাইরে যাবে না, কখনো যায়নি, আজকে কেন গেল? আর বাসায় ঢুকেও আমার সাথে কোনো কথা বলেনি। ওর কি কিছু হয়েছে? হাজারো কথা মাথায় আসছে আমার। কি করব কিছুই বুঝতে পারছি না। বাসা থেকে কি বের হয়ে যাব? আবার ভাবছি বাবু ওর বাবার কাছেই তো আছে। আমি শুধুই এত চিন্তা করছি। প্রায় 20 মিনিট পরে আসিফ আমায় কল ব্যাক করে। আমি তাড়াহুড়ো করে কল পিক করি। আমার এত কল পেয়ে ঘাবড়ে যাই আসিফ। আমি আসিফকে কোনো কথা বলার চান্স না দিয়েই আগেই জিজ্ঞেস করি, তুমি কোথায়? বাবুকে নিয়ে তুমি কোথায় চলে গেছো? গেছো ভালো কথা, কিন্তু আমাকে না বলে কেন নিয়ে গেছো ওকে? আমি এদিকে টেনশনে পড়ে গেছি। উফ, একদমই কথাগুলো বলে শেষ করলাম। আসিফ আমাকে এক ধমক দিয়ে বলছে, কি বলছো এসব উল্টোপাল্টা কথা? আমি কখন বাসায় গেলাম আর কখন বাবুকে নিয়ে এলাম? সকালে অফিসে এসে থেকে এখনো ফ্রি হয়নি। দেখো, আমি কিন্তু ফাজলামি করার মুডে নেই। তুমি বাসায় এসেছো, আমি গেট খুলে দিয়েছি, তুমি রুমেও চলে গেলে। আসিফ আমার কথা শুনে রাগ করে ফোনটা কেটে দেয় আর বলে যে আমার ছেলেকে খুঁজে বের করো। আমিও টেনশনে পড়ে গেলাম। আসিফ কি মজা করছে আমার সাথে? কিন্তু কেন? আমি আম্মাকেও আবার কল দিলাম। আম্মা কলটা পিক করেছে।
আমি হাউমাউ করে কান্না করে দিলাম আর সবকিছু বললাম। আম্মা শুনে শুধু বলল, চিন্তা করিস না, আমি বাসায় আসছি। আমি তো কান্না করেই যাচ্ছি। এমন সময় হঠাৎ বাবুর কান্না শুনতে পাই। আমি আমার রুম থেকে দৌড়ে বের হয়ে আসি। আমি দেখতে পাই বাবু দোলনায় কান্না করছে। আমি দ্রুত এগিয়ে যাই, বাবুকে কোলে নিই। আমি বাবুকে কোলে নিয়ে সাথে সাথেই বাসা থেকে বের হয়ে আসি। আমি কোনো রকমে বাসার গেটে তালাটা দিয়ে বের হয়ে যাই। একটা সিএনজি নিয়ে আম্মার বাসায় যাওয়ার উদ্দেশ্যে উঠে যাই। কিছু রাস্তা যাওয়ার পরে আশিক কল দেয় আমাকে। আমি ওকে বলি যে বাবুকে পেয়ে গেছি, তুমি তাড়াতাড়ি আম্মার বাসায় চলে আসো। এটা ভুলেই কলটা কেটে দিলাম। আমি মায়ের বাসায় যেয়ে বাবুকে শক্ত করে কোলে নিয়ে বসে রইলাম। বাবা মা কত কিছু জানতে চাইছে, কিন্তু আমি কোনো কথা বলার অবস্থায় ছিলাম না। ঘণ্টাখানেক পার হলে আমি একটু স্বাভাবিক হই। ততক্ষণে আশিফও চলে এসেছে। পরে আমি বাসায় ফিরে যাওয়ার পর থেকে যা কিছু হয়েছে সব খুলে বলি। আশিফের সব কথা শুনে রাগ হয়, কিন্তু আমার অবস্থা দেখে কিছুই বলে না। আশিফ ওর অফিসের বসের সাথে আমার কথা বলায় শিওর করে যে আশিফ অফিসেই ছিল, বাসায় যায়নি। আমিও বুঝতে পারি ওইটা আশিফ ছিল না। সেই দিনের পরে আমি বাবুকে নিয়ে আর ওই বাসায় যাইনি। আর খোঁজ নিয়ে জানতে পারি ওই বাসায় খারাপ কিছুর উপস্থিতি আছে বা ছিল, কারণ এর আগেও কোনো ভাড়াটিয়া 1 মাসের বেশি থাকতে পারেনি। সেই দিনের পরে কয়েকটা দিন বাবু একটু অসুস্থ ছিল, তারপর আর কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ। একটি অত্যন্ত ভয়ানক ঘটনা শুনে নিলাম ফাতেমা বেগমের কাছ থেকে। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি এই ধরনের কোনো ঘটনা পাঠাতে চান তাহলে মেল করুন bhautikkotha@gmail.com অথবা ফেসবুক পেজের ইনবক্সে লিখে পাঠিয়ে দিন আপনার ঘটনা। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত 10টায় এরকমই কিছু রোমহর্ষপূর্ণ ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আনন্দে থাকবেন।